তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটির রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা। তো এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটির রচয়িতা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, অপশন সি। পরের প্রশ্ন, তামাশা নাটক লোকনাট্য দেখা যায় ভারতের কোন রাজ্যে? তো তামাশা লোকনাট্য দেখা যায় হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে, অপশন এ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন নদীর অববাহিকা অঞ্চলের আয়তন সব থেকে বৃহত্তম? দক্ষিণ ভারতের কথা জিজ্ঞাসা করা হচ্ছে এখানে। তো মনে রাখবে, দক্ষিণ ভারতের গোদাবরী নদীর অববাহিকা অঞ্চলের আয়তন সব থেকে বৃহত্তম। তো গোদাবরী নদীর দক্ষিণ ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী, এটি প্রায় 1465 কিলোমিটার জুড়ে বিস্তৃত। নেক্সট প্রশ্ন, পূরণচন্দ্র গুপ্তার কোন ক্ষেত্রে উৎকর্ষের জন্য বিখ্যাত? অর্থাৎ পূরণচন্দ্র গুপ্তা কোন ক্ষেত্রের সাথে তিনি যুক্ত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, সাংবাদিকতা। তো পূরণচন্দ্র গুপ্তা সাংবাদিকতার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, চাঁদিপুরের ডিআরডিওর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষণ স্থানটি উড়িষ্যার কোন জেলাতে রয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চাঁদিপুরের যে ডিআরডিওর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষণ স্থানটা রয়েছে, সেটা রয়েছে হচ্ছে উড়িষ্যার বালাসোর বা বালেশ্বরে। নেক্সট প্রশ্ন, বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যে কোনো রাজ্যের বিধানসভার প্রার্থী হতে গেলে কমপক্ষে 25 বছর হতে হয়, অপশন বি। নেক্সট প্রশ্ন, সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে? এটাও খুব ইম্পর্টেন্ট। তো সিকিম রাজ্য ভারতের সংবিধানে অর্থাৎ ভারতের সাথে যুক্ত হয়েছিল 1975 সালের 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এই 36তম সংবিধান সংশোধন, এটা ভালো করে মনে রাখবে। তো 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছিল 1975 সালে। তো সিকিম রাজ্য 26শে এপ্রিল 1975 থেকে ভারতীয় সংবিধানের 36তম সংশোধনী আইন 1975-এর মাধ্যমে 371F ধারার অধীনে রাজ্যের জন্য বিশেষ বিধান রেখে ভারতীয় ইউনিয়নের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরের প্রশ্ন, সরকারিয়া কমিশন তার রিপোর্ট কবে পেশ করেছিলেন? তো সরকারিয়া কমিশন হচ্ছে তার রিপোর্ট 1988 সালে পেশ করেছিলেন। তো কমিশন 1988 সালে তার চূড়ান্ত 1600 পৃষ্ঠার রিপোর্ট পেশ করে। এটিতে 247টি নির্দিষ্ট সুপারিশ রয়েছে। তার রিপোর্টের বিশাল আকার সত্ত্বেও কমিশন সুপারিশ করেছে ব্যাপকভাবে কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে স্থিতাবস্থা, বিশেষ করে এলাকায় আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে গভর্নরের ভূমিকা এবং 356 ধারার ব্যবহার সম্পর্কিত ছিল এটা। নেক্সট প্রশ্ন, এলআইসি এর কার্যনির্বাহী চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? এটাও খুব ইম্পর্টেন্ট। তো এলআইসি এর কার্যকারী চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন হচ্ছে সিদ্ধার্থ মোহান্তি, অপশন বি। নেক্সট প্রশ্ন, নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? নগরপালিকা অর্থাৎ মিউনিসিপ্যালিটি সংবিধানের কোন তফসিল বা শিডিউলের অন্তর্গত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো নগরপালিকা আইন হচ্ছে সংবিধানের 12 অর্থাৎ 12তম শিডিউলের অন্তর্গত। তো ভারতের প্রথম মিউনিসিপ্যালিটি কর্পোরেশনটি 1688 সালে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় বারবার আসে যে ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশনটি কোন রাজ্যে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে মাদ্রাজে 1688 সালে। পরের প্রশ্ন, প্রতি বছরের অধিবেশনের প্রারম্ভে সংসদের 2 কক্ষের মিলিত অধিবেশন কে প্রথম ভাষণ দেয়?
তো প্রতি বছরে অধিবেশনের শুরু হওয়ার আগে দুই কক্ষের অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার মিলিত অধিবেশনে প্রথম ভাষণ দেন হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি, অপশন ডি। তো প্রতি বছরের প্রথম অধিবেশনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সংশোধনে উভয় পক্ষের অধিবেশন শুরুর জন্য ঘোষিত সময় এবং তারিখে সংশোধনে উভয় পক্ষে ভাষণ দেন। পরের প্রশ্ন, নিচের কোন ধাতু উভধর্মী অক্সাইড গঠন করে না? এখানে না বলা হয়েছে। তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশন ডি, সিইউ অর্থাৎ কপার। কপার হচ্ছে উভধর্মী অক্সাইড গঠন করে না, এটা হচ্ছে ক্ষারধর্মী অক্সাইড গঠন করে, ভালো করে মনে রাখবে। আর অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং এসএন অর্থাৎ টিন, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড গঠন করে, অর্থাৎ এদের অক্সাইড আম্লিকও হয় এবং আম্লিক অক্সাইড এবং ক্ষারীয় অক্সাইড দুটোর ধর্মই এরা দেখায়, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং এসএন অর্থাৎ টিন। তো এই ধরনের অক্সাইড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এই ধরনের অর্থাৎ এখানে বলা হয়েছে উভধর্মী অক্সাইডের কথা। তো উভধর্মী অক্সাইড অ্যাসিড এবং ক্ষারের সাথে দুটোর সাথেই বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। আর এই ধরনের অক্সাইডের আম্লিক এবং ক্ষারীয় দুটো বৈশিষ্ট্য রয়েছে, তাই এরা উভধর্মী অক্সাইড নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে গোল্ড। গোল্ডের সংকেত হচ্ছে, মনে রাখবে, AU। এটা হচ্ছে গোল্ড হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তো ধাতু, যেহেতু স্বর্ণ, প্লাটিনাম এবং রৌপ্য হলো সব থেকে কম বিক্রিয়াশীল ধাতু, তাই এগুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। পরের প্রশ্ন, ঝাল সংকর ধাতুর মৌলিক উপাদানগুলি কী কী? অর্থাৎ ঝাল সংকর ধাতু কোন কোন ধাতু মিশিয়ে ঝাল সংকর ধাতু তৈরি করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লেড এবং টিন। তো লেড এবং টিন এই দুটি ধাতু মিশিয়ে ঝাল সংকর ধাতু তৈরি করা হয়। পরের প্রশ্ন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা দুবার চলে এসেছে। তো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত, অপশন বি। তো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের উড়িষ্যা রাজ্যের অনুগুল জেলার তালচের মহকুমায় অবস্থিত। পরের প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ব্ল্যাক প্যাগোডা অবস্থিত হচ্ছে কোণারকে, উড়িষ্যার কোণারকে অবস্থিত, কোণারক মন্দিরে অবস্থিত। তো কোণারক সূর্য মন্দিরই হচ্ছে ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত, আর ভারতের উড়িষ্যার পুরী জেলায় এটা অবস্থিত। পরের প্রশ্ন, মাউন্ট আবু কিসের জন্য বিখ্যাত? তো মাউন্ট আবু হচ্ছে বিখ্যাত হচ্ছে এর জন্য কারণ এখানে রয়েছে হচ্ছে দিলওয়ারা মন্দির, অপশন বি। খুব বিখ্যাত একটি মন্দির দিলওয়ারা মন্দির, এটা হচ্ছে মাউন্ট আবুতে অবস্থিত। তো মাউন্ট আবু পাহাড়ের সর্বোচ্চ শিখর হচ্ছে গুরু শিখর। এটিকে মরুভূমিতে একটি মরুদ্যান বলা হয় কারণ এর উচ্চতায় নদী, হ্রদ, জলপ্রপাত এবং চিরহরিৎ বন রয়েছে। পরের প্রশ্ন, 21শে জুন তারিখে কি হয়? জলবিষু, কর্কট সংক্রান্তি, মহাবিষুব নাকি মকর সংক্রান্তি? তো 21শে জুন হয় হচ্ছে কর্কট সংক্রান্তি, অপশন বি। পরের প্রশ্ন, ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট। তো ভারতের রক গার্ডেনটি রয়েছে হচ্ছে চণ্ডীগড়ে, অপশন বি। তো রক গার্ডেন বা প্রস্তর উদ্যান হচ্ছে চণ্ডীগড়ে অবস্থিত একটি ভাস্কর্য উদ্যান। এটি নেকচাঁদ নির্মাণ করেছিলেন, এটা ভালো করে মনে রাখবে, কে নির্মাণ করেছিলেন? নেকচাঁদ এই রক গার্ডেন বা প্রস্তর উদ্যান নির্মাণ করেছিলেন এবং 1976 সালে এই উদ্যানের উদ্বোধন করা হয়েছিল। পরের প্রশ্ন, sp3d2 সংকরায়নের ফলে সৃষ্ট অষ্টলক গঠনাকৃতি যৌগটির নাম কি? এটা সায়েন্সের থেকে প্রশ্ন, এটা তোমরা অনেকেই পারবে না, একটু কঠিন হয়ে গেছে। তো এটার মনে রাখবে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, SF6। সালফার হেক্সা ফ্লোরাইড বলা হয় এটাকে, এটা সালফার হেক্সা ফ্লোরাইডের সংকেত। তো সালফার হেক্সা ফ্লোরাইড একটি মানব সৃষ্ট গ্রিন হাউস গ্যাস, তড়িৎ অন্তরক এবং স্ফুলিঙ্গ প্রশমক হিসেবে যার উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যামটির নাম কি? হীরাকুদ, ভাকরা, মেট্টুর নাকি মাইথন?
তো পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যামের নাম হচ্ছে ভাকরা নাঙ্গাল, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা নিচে কমেন্টে জানাবে যে এই ভাকরা নাঙ্গাল ড্যামটি এটা কোন নদীর ওপরে এবং কোন রাজ্যে এটা অবস্থিত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, সাহারা মরুভূমি। পরের প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের মধ্যে প্রোটনের উপস্থিতিতে সংঘটিত বিক্রিয়াটি কী ধরনের হয়? তো এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, মনে রাখবে ভালো করে যে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলের মধ্যে প্রোটনের উপস্থিতিতে সংঘটিত বিক্রিয়াটির নাম হচ্ছে এস্টারি ভবন, অপশন এ। পরের প্রশ্ন, জারোয়া উপজাতি কোথায় বাস করে? তো জারোয়া উপজাতির লোকেরা বাস করে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, অপশন সি। তো জারোয়াস হচ্ছে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের একটি আদিবাসী। তারা দক্ষিণ আন্দামান এবং মধ্য আন্দামান দ্বীপপুঞ্জের কিছু অংশে বাস করে এবং তাদের বর্তমান সংখ্যা হচ্ছে 250 থেকে 400 জনের মধ্যে আনুমানিক। পরের প্রশ্ন, চৈতন্য চরিত্রামৃত রচয়িতা কি? লোচন দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণ দাস কবিরাজ নাকি বিজয় কৃষ্ণ? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চৈতন্য চরিত্রামৃতের রচয়িতা হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ, অপশন সি। তো কৃষ্ণ দাস কবিরাজ চৈতন্যের জীবন সম্পর্কে একটি গ্রন্থ রচনা করার জন্য বৃন্দাবনের বৈষ্ণবদের অনুরোধের পর তার বৃদ্ধ বয়সে চৈতন্য চরিত্রামৃত রচনা করেন। পরের প্রশ্ন, কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ উপাধি কে ধারণ করেছিলেন? এই প্রশ্নটা অনেকবার আসে যে জগৎভূষণ উপাধি কে ধারণ করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জগৎভূষণ এবং কৃষ্ণের অবতার উপাধিটি ধারণ করেছিলেন হচ্ছে হুসেন শাহ, অপশন বি। তো কবীন্দ্র পরমেশ্বর তার পাণ্ডব বিজয় গ্রন্থে হুসেন শাহকে কলিযুগের কৃষ্ণের অবতার হিসেবে প্রশংসা করেছেন। বিজয়গুপ্ত তার মনসা মঙ্গল এ সময় রচনা করেন। তিনি হোসেন শাহকে অর্জুনের সাথে তুলনা করেছেন। এতে হোসেন শাহকে নৃপতি, তিলক ও জগৎভূষণ হিসাবে উল্লেখ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহ, পরাগল খাঁ, নসরত শাহ নাকি ইলিয়াস খাঁকে? তো বাংলার আকবরও বলা হয় হচ্ছে হুসেন শাহকে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাও খুব ইম্পর্টেন্ট। তো বাংলার আকবর উপাধিটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে দেওয়া হয়। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগের বাংলার স্বাধীন সুলতান। তিনি হোসেন শাহী রাজবংশের পতন করেন। হাবশী সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ নিহত হওয়ার পর তিনি বাংলার সুলতান হয়েছিলেন। পরের প্রশ্ন, অমৃতসরে স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট। তো অমৃতসরের যে স্বর্ণ মন্দিরটি রয়েছে এটা হচ্ছে গুরু রামদাসের সময় নির্মিত হয়। তো স্বর্ণ মন্দিরটি 1488 সালে চতুর্থ শিখ গুরু শ্রী গুরু রামদাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেছিলেন? ফারুশিয়ার বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম নাকি জাহাঙ্গীর? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন দ্বিতীয় শাহ আলম, অপশন সি। তো বক্সারের যুদ্ধে, যেটা 1764 সালে হয়েছিল, তো বক্সারের যুদ্ধে পরাজয়ের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানি অধিকার প্রদান করেন। পরের প্রশ্ন, দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন? তো এটাও অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তো দ্বৈত শাসনের প্রবর্তক ছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো রবার্ট ক্লাইভ 1757 থেকে 1762 সাল পর্যন্ত তিনি ছিলেন। আবার 1765 থেকে 1767 সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন। তিনি 1757 সালে পলাশীতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কোম্পানির সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন এবং তিনি 1765 সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এই সালটাও কিন্তু পরীক্ষায় আসে, এটা ভালো করে মনে রাখবে যে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা 1665 সালে প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি জয়সিংহ এবং শিবাজির মধ্যে কবে স্বাক্ষরিত হয়? এটাও খুব ইম্পর্টেন্ট। তো পুরন্দরের সন্ধি হচ্ছে 1665 সালে জয়সিংহ এবং শিবাজির মধ্যে স্বাক্ষরিত হয়।
তো 1665 সালে পুরন্দরের চুক্তি জয়সিংহ প্রথম এবং ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয়? তো এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো হিন্দু কলেজ এবং স্কুল বুক সোসাইটি এই দুটি হচ্ছে একই দিনে প্রতিষ্ঠা হয়েছিল, যেটা হয়ে যাবে অ্যান্সার 1817 সাল, অপশন ডি। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয়? আর্কিওলজি, প্যালিওন্টোলজি, প্যালিওবটানি, প্যালিওন্টোলজি নাকি পেট্রোলজি? তো জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হচ্ছে প্যালিওন্টোলজি, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, গণপতি উৎসব ও শিবাজী উৎসবের প্রবক্তাকে? এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো গণপতি উৎসব এবং শিবাজী উৎসবের প্রবক্তা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, অপশন সি। তো তিনি দুটি পত্রিকা শুরু করেছিলেন, কেশরী যেটা মারাঠি ভাষায় ছিল আর মারাঠা যেটা ইংরেজি ভাষায় ছিল, এবং তিনি 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব এবং 1895 খ্রিস্টাব্দে শিবাজী উৎসব আয়োজন করেছিলেন। রাজদ্রোহী নিবন্ধ লেখার জন্য তাকে মান্দালয় কারাগারে নির্বাসন দেওয়া হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে তাকে কোন কারাগারে নির্বাসন দেওয়া হয়েছিল, মান্দালয় কারাগারে। আর তিনি 1916 খ্রিস্টাব্দে হোম রুল লীগ শুরু করেছিলেন, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, দুধ হচ্ছে একটি কি? প্রলম্বন, জেল, ইমালশন নাকি ফেনা? তো মনে রাখবে দুধ হচ্ছে এক ধরনের ইমালশন, অপশন সি। তো দুধের চর্বি কণা থাকে যা জলে দ্রবীভূত হয় না। চর্বি কণাগুলো জলে ছোট ছোট কণার রূপে বিচ্ছুরিত থাকে। এই বিচ্ছুরণ প্রক্রিয়াকে ইমালশন বলা হয়। পরের প্রশ্ন, কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে তোলে? সোডিয়াম ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বনেট ড্রাই অক্সাইড নাকি সালফার ট্রাই অক্সাইড? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সালফার ডাই অক্সাইড। এটা হচ্ছে কাপড়ের রং বিবর্ণ করে তোলে। পরের প্রশ্ন, কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায়? এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে যে কপার ডেমন বলতে বোঝায় হচ্ছে নিকেল ধাতুকে, অপশন বি। পরের প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা তো প্রায়শই পরীক্ষায় আসে। তো অগ্নি নির্বাপক যন্ত্রে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসটি ব্যবহার করা হয়। তো অক্সিজেনের সরবরাহ কমাতে অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড একটি অদাহ্য গ্যাস এবং এটি জ্বলনে সাহায্য করে না, ফলস্বরূপ এটি অগ্নি নির্বাপক কাজে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, প্রাকৃতিক রাবারকে দৃঢ় করার জন্য অর্থাৎ শক্ত করার জন্য নিচের কোনটি যোগ করা হয়? এটাকে বলা হয় প্রাকৃতিক রাবারকে দৃঢ় করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে বলা হয় ভালকানাইজেশন। এটাও ভালো করে মনে রাখবে। তো এই প্রাকৃতিক রাবারকে দৃঢ় করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে সালফার, অপশন সি। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? তো লেবুতে পাওয়া যায় হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অপশন সি। তো লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকার কারণে এটি সাইট্রাস ফল হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।